হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 এর ফিজিক্সের আলোর অপবর্তন ও সমবর্তন এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে ব্রুস্টারের সূত্র কি, প্রতিসরণ দ্বারা কিভাবে আলোর সমবর্তন করা যায় সেই বিষয়টা আলোচনা করব। পোলারয়েড কি, দ্বি প্রতিসরক তল কি, সমস্ত বিষয়টা আজ আলোচনা করব। অর্থাৎ আজকে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, আজকে লাস্ট যে পার্টগুলো বা যে অংশগুলো বাকি আছে সেগুলো সবই ডিটেলস আলোচনা করবো এবং সব থেকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা হেডিং দাও ব্রুস্টারের সূত্র বা ব্রুস্টারস ল। তো এটা ডিটেলসে আমি আলোচনা করবো সব থেকে সহজভাবে। তার আগে তোমাদের বলে রাখি, আমি 6 নম্বর পার্ট অর্থাৎ আলোর প্রতিফলনের দ্বারা কিভাবে আলো সমাবর্তন করা যায় সেই বিষয়টা আলোচনা করেছিলাম। তারপর থেকে কিন্তু এটা তার কন্টিনিউ, অর্থাৎ আলোর প্রতিসরণ দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম যে কিভাবে আলোর সমাবর্তন করা যায়। সেটা কি, একটা পার্টিকুলার যদি অ্যাঙ্গেলে কোনো অসমবর্তিত আলোকে, দেখে নাও আমি ছবি আঁকা দেখাচ্ছি, সেখান থেকে সেই কনসেপ্ট থেকে কিন্তু বুস্টারের কনসেপ্টটা আসবে। অ্যাকচুয়ালি বুস্টার ল কি সেটা সহজে বুঝতে পারবে। কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা পার্ট অর্থাৎ 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পার্ট যদি দেখো, এই চ্যাপ্টারটাও তোমাদের খুব সহজ লাগবে। আর যতটা টাফ বা যত ভয়ঙ্কর তোমাকে লাগছিল ততটা ভয়ঙ্কর লাগবে না, খুবই ইজি আছে। আর এখান থেকে খুব সহজ সহজ কোশ্চেনগুলো আসে। তো কোশ্চেনগুলো কেমন আছে সেটাও ডিসকাস করবো। চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে দিই, তারপরে একটা ভিডিও করে কি কি কোশ্চেন আছে, কেমন কিভাবে পড়তে হবে সবই ডিটেলস আলোচনা করবো। তা দেখে নাও আলোর প্রতিফলন দ্বারা কিভাবে আলোর সমাবর্তন করা যায় আলোকে। খুবই ইজি হবে। একটা যদি প্রতিফলক তল থাকে, আলোকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলেছিলাম, সমাবর্তন কোণ। ওকে, সেটাকে আইপি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। অসমবর্তিত আলো, অসমবর্তিত আলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম সেটা দেখে নাও। আমরা এরকম দিয়েছিলাম। তারপরে এটা কি ছিল, অসমবর্তিত আলো, অর্থাৎ এটা সমবর্তিত নয়। তাহলে অসমবর্তিত আলোকে যদি সমবর্তন কোণে, একটা বিশেষ কোণে, সেই কোণটাকে বলা হয় কি সমবর্তন কোণ। এর আগে ভিডিওতে এটা ডিটেইলস আলোচনা করেছিলাম যে কিভাবে এটা হচ্ছে। যদি আপাতত করা হয় তা যেই রশ্মিটা প্রতিফলিত হবে, এখান থেকে যে রশ্মিটা প্রতিফলিত হবে সেইটা কিন্তু কি হবে, সমবর্তিত হবে। তাহলে এটা প্রতিফলিত রশ্মি, কিন্তু এটা সমবর্তিত হবে। তাহলে অসমবর্তিত রশ্মির চিহ্নটা আমি কি বলেছিলাম দেখে নাও। সেটা বলেছিলাম অসমবর্তিত রশ্মিটা এরকম হয়, তারপরে এখানে একটা গোল গোল পয়েন্ট থাকে, দুটো অ্যাক্সিস থাকে, তাই না, দুটো অক্ষ বরাবর আলো কম্পিত থাকে যদি অসমবর্তিত আলো হয়। তাই যদি অসমবর্তিত সাধারণ আলো থাকে সেখানে দুটো উপাংশ থাকে, তাহলে এটা অসমবর্তিত আলো, সেটা এরকম চিহ্ন দিয়ে মাঝখানে গোল গোল। তা সমবর্তিত আলো মানে কি, যে কোনো একটা থাকবে, হয় হয় এইটা থাকবে এরকম পয়েন্ট থাকবে, না হয় এইটা থাকবে। দুটো একসঙ্গে থাকতে পারবে না, দুটো একসঙ্গে থাকবে না, হয় এইটা নালে এইটা। এইগুলো সবই হচ্ছে সমবর্তিত রশ্মি। আর যদি দুটো একসঙ্গে থাকে সেটা হচ্ছে অসমবর্তিত রশ্মি। তাহলে অসমবর্তিত রশ্মিকে যদি একটা আপতন কোণে বা একটা বিশেষ কোণ যে সমবর্তন কোণে যদি ফেলা হয়, সেখান থেকে যে আলোটা প্রতিফলিত হবে সেটা সম্পূর্ণভাবে পোলারাইজ হয়ে যাবে বা সম্পূর্ণভাবে সমবর্তিত হবে। কিন্তু প্রতিসরণ দ্বারাও করা যায়। সেটা কিভাবে দেখলো, যদি আমরা একটা প্রতিসরক তল নিই, দুই বিভেদ তল নিই, অর্থাৎ বা দুটি আলাদা আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যম নিই, সেক্ষেত্রে কি হয় দেখো না। তাহলে এটা একটা মাধ্যম নিলাম, এটা একটা মাধ্যম নিলাম, তাহলে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ককে আমি μ1 বলছি আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ককে μ2 বলছি। তাহলে যখনই দুটো আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম থাকবে, বললাম এখানে একটা আমি অভিলম্ব ধরলাম, সেখানে যদি বিশেষ একটা কোণ, এই প্রতিসরক তলে যদি সমবর্তন কোণে আলোকে আপতিত করা হয়, দেখুন নরমালি কি হচ্ছে, যে কোনো মাধ্যমে যেন আলো আপতিত হয় দুটো কাজ হয়, একটা আলো কি হচ্ছে প্রতিফলিত হবে আর প্রতিসৃত হবে। এটা আমরা জানি, সাধারণত জানি যে আলো কি দুই প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমের মধ্যে দিয়ে যদি চালনা করা যায় তাহলে আলো দুটো ঘটনা ঘটবে। আর একটা হচ্ছে কি, ওই তলটা যেই তলে আলো আপতিত হবে সেই তল থেকে আলো কিছু অংশ যেটা আপতিত হচ্ছে, যে রশ্মিটা পড়ছে দুই বিভেদ তলে, সেই বিভেদ তলে পড়ার সময়
এই আলোটা দুটো ভাবে বিভক্ত হয়ে যাবে। সেটা কি, একটা ভাগ হচ্ছে কি প্রতিফলিত হবে, আর একটা ভাগ হচ্ছে কি প্রতিসৃত হবে। অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ দুই ভাবে আলো যাতায়াত করবে। তার সিম্পল দেখে না, এটা সহজ ছিল, একদম বেসিক দেখে না। আলোর প্রথমেই এটা আলোচনা করেছিলাম। আলো যখন দুই আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের তলের মধ্যে আপতিত হবে, তাহলে আলোর দুটো ধর্ম লক্ষ্য করা যাবে। একটা হচ্ছে কি, ওই তল থেকে আলোর কিছু অংশ প্রতিফলিত হয়ে যাবে, আর কিছু অংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে এন্টার করে যাবে ভিতরে। তাহলে এইরকম দুটো ঘটবে। এবারে এই যে বিশেষ কোণে, যদি বিশেষ কোণ বলতে যদি আমি যদি আলোকে দুই আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা দেখে নাও। যদি আলোকে দুই আলাদা আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট বিভেদ তলের মধ্যে যদি আপতন করে, যদি ফেলি, সেটা কোনটা কি হবে, সমবর্তন কোণ। এটা হচ্ছে কি সমবর্তন কোণ। যদি আলোকে দুই প্রতিসরাঙ্ক আলাদা আলাদা প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের বিভেদ তলে আপতিত করি, এবং সেই আপতন কোণটা কি যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে মানে সমবর্তন, যদি আপতন কোণটা সমবর্তন কোণ হয়, তাহলে এখান থেকে যে আলোটি প্রতিফলিত হবে, এখান থেকে আলোর যেই অংশটি প্রতিফলিত হবে, সেই আলোটি সম্পূর্ণভাবে কি হবে, সমাবর্তিত হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আলো, এখানে যেটা হচ্ছে, এই অংশটা কি হবে, সম্পূর্ণ সমাবর্তিত হবে, সম্পূর্ণ সমাবর্তিত হবে। ওকে, সম্পূর্ণ সমাবর্তিত হবে। আর যে আলোর যে অংশটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা আংশিকভাবে সমাবর্তিত হবে। তাহলে এই টোটাল বিষয়টাকে যদি ভালো করে ড্র করি, তাহলে সেটা কি হবে দেখে নাও। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইজি। আমি আরো ডিটেলসে তোমাদের বলেছি, দেখে নাও, কোনো চিন্তার বিষয় নেই, প্রত্যেকটা সহজ আছে। আমি আরো ইজি করে একদম, যাতে করে বই দেখি সঙ্গে সঙ্গে তুমি একদম পুরো জলের মতো পরিষ্কার তোমার কনসেপ্টটা হয়ে যায়, সেইভাবে তোমাদের বোঝাবো। সেটা চিন্তার কোনো বিষয় নেই, খুবই সহজ আছে। বুস্টার ল খুব ইজি, একদম ভিডিও দেখি তোমার মুখস্থ হয়ে যাবে। শুধু মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে শুনবে, কি বলতে চাইছি সেটাকে ভালো করে বুঝবে, তোমার এমনি মুখে মুখে মুখস্থ হয়ে বুস্টার লটা কি, যেটা হাইফাই করে বলা হয় সেটা কোনো হাইফাই নয়, খুবই ইজি আছে। তাহলে বুস্টার ল অ্যাকচুয়ালি কি বলছে দেখে নাও, বুস্টার ল এর মেন কনসেপ্টটা কি সেটা বোঝার চেষ্টা করো। আমরা জানি, দেখে নাও, নর্মালি দেখে নাও, আলোর প্রতিফলন হলে কোনো আলোক রশ্মিকে যদি সমাবর্তন করে আপতিত হয়, এটা হচ্ছে কি, সেটা অসমবর্তিত রশ্মি। যে কোনো সাধারণ আলোকে যদি সমাবর্তন করে আপতিত করা হয়, তাহলে এখান থেকে যে আলোক রশ্মি নির্গত প্রতিফলিত হবে, সে সম্পূর্ণভাবে কি হয়ে যাবে, সমবর্তিত হয়ে যাবে, সম্পূর্ণরূপে সমবর্তিত হয়ে যাবে। কিন্তু যে এই রশ্মি যদি প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটা কি হবে, আংশিকভাবে সমবর্তিত হবে। অর্থাৎ প্রতিফলনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সমবর্তিত হয়, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না। ওকে, তাহলে সেখানে সম্পূর্ণভাবে সমবর্তিত হবে না। তাহলে সেখানে কি হচ্ছে দেখো, তাহলে ছবিটা কেমন হবে দেখো, যদি ছবিটা ড্র করা যায় সেটা কেমন হবে। এই হচ্ছে মাধ্যমটা, এটা ধরলাম আমি অভিলম্ব, এটা হচ্ছে আলোকে আমার সমবর্তন কোণে আপতিত করা হয়। তাহলে এই আলোটা কি হচ্ছে, অসমবর্তিত রশ্মি। জাস্ট বোঝানোর জন্য 3টি দিলাম, এখানে গোল গোল দিলাম। এটা অসমবর্তিত রশ্মি, এটা সমবর্তিত নয়। তাহলে কিন্তু যেই কোণে আপতন করে সেটা সমবর্তন কোণ। তাহলে এই কোণটা কি ছিল, এই কোণটা যে সমবর্তন কোণ। সমবর্তন কোণে অসমবর্তিত রশ্মিকে যদি আপতিত করা হয়, সেই আলোর একটি অংশ প্রতিফলিত হবে, এখান থেকে কি হবে, প্রতিফলিত হবে। তাহলে যেই অংশটি প্রতিফলিত হবে, প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণ সমবর্তিত হবে। ওকে, বা সম্পূর্ণ মানে কমপ্লিট পোলারাইজ হয়ে যাবে। অর্থাৎ এর দুটো উপাংশ জায়গায় একটা নির্দিষ্ট উপাংশে কম্পিত হতে থাকবে। তাহলে এটা কি সম্পূর্ণ সমবর্তিত রশ্মি। আর তারপর হচ্ছে যে অংশটা প্রতিষ্ঠিত হবে, সেইটা কিন্তু সম্পূর্ণ সমবর্তিত হবে না, আংশিকভাবে হবে। তাহলে এটাকে আমি আপাতত এইভাবে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আংশিকভাবে বলেছে, সম্পূর্ণ নয়, এটা আমি। আর এই সমবর্তন কোণকে বুস্টার কোণও বলা হয়, এই যে আইপিটাকে বুস্টার কোণও বলা হয়।
আমি ধরলাম এখানে যে প্রতিষ্ঠিত কোণটি সেটা হচ্ছে কি R। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবথেকে ভালো করে মনে রাখবে, এটা দেখা গেছে যদি এটা পরীক্ষা লব্ধ করে পরীক্ষা আকারে দেখা গেছে, যদি আলোক সাধারণ আলোক রশ্মিকে বুস্টার মানে সমাবর্তন কোণে ফেলা হয়, যদি নির্দিষ্ট যে কোণটা সমাবর্তন করা হয়, তাহলে যে প্রতিফলিত রশ্মি হবে, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি এদের মধ্যেকার যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি হবে। এটা ভালো করে নোট ডাউন করে রাখবে। কোনো সাধারণ আলোককে বা অসমবর্তিত আলোক রশ্মিকে দুই বিভেদ তলের বা একটা প্রতিসরক তলে যদি আপতিত করা হয়, তাহলে আলোটির দুটি ঘটনা ঘটবে। একটা আলোর একটি অংশ প্রতিফলিত হবে এবং একটি অংশ প্রতিসৃত হবে। প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যেকার যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি হবে। যদি এটা আইপি হয়, অর্থাৎ যদি আমি সমাবর্তন কোণে ফেলি আলোটাকে, তবেই কিন্তু প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির মধ্যে যে কোণ হবে সেটা 90 ডিগ্রি হবে। এটা একটু পয়েন্ট আউট করে রাখবে, এটা একটু মনে রাখবে। ওকে, তা দেখে না, এটা ছবিটা ভালো করে বুঝে নাও। এখান থেকে ক্যালকুলেশন গুলো খুবই ইজিলি আমরা এটা বের করতে পারবো। তা দেখে নাও তাহলে ক্যালকুলেশনটা কি হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে অসমবর্তিত আলোক রশ্মিকে যদি সমাবর্তন কোণে আপতিত করা হয়, তাহলে আলোক রশ্মি দুটি অংশে বিভক্ত হয়ে যাবে। একটি অংশ কি হবে, ওই তল দ্বারা প্রতিফলিত হবে এবং যেই রশ্মিটি প্রতিফলিত হবে সেটি সম্পূর্ণ কি হবে, সমাবর্তিত হয়ে যাবে। আর একটি অংশ প্রতিসৃত হয়ে মাধ্যমের ভিতরে প্রবেশ করবে। যে আলোক রশ্মিটি মাধ্যমের ভিতরে প্রবেশ করে যাবে, প্রতিসৃত হবে, সেই রশ্মিটি কি হবে, আংশিকভাবে কি হবে, সমাবর্তিত হবে। কিন্তু আরেকটা পয়েন্ট মনে রাখবে, যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যেকার যে কোণ হবে সেটা 90 ডিগ্রি হবে। আমি একটা লিখে রাখছি না, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যেকার কোণ 90 ডিগ্রি হবে। আমরা বের করবো কি, এই আর এর মান, আরটা হচ্ছে ধরো আমার প্রতিসরণ কোণ। ওকে, আরটা হচ্ছে প্রতিসরণ কোণ, ধরি আর হলো প্রতিসরণ, আরটা হচ্ছে প্রতিসরণ। এবার দেখে নাও, যদি আমার এখান থেকে দেখে নাও একটা বিষয়টা, একটা বিষয় খুব ভালো করে বুঝে নাও। এনটা আছে, এই অবিলম্ব টোটালটা আছে কত ডিগ্রি কোণ, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 180, তাই না? এই টোটাল অ্যাঙ্গেলটা 180, এইটা 90 ডিগ্রি, এই ছোট্ট অংশটা এটা 90 ডিগ্রি, তাই ঠিক আছে? তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে, আগে এটা বুঝে নাও। এইটা আইপি হলে এটা কি হবে, আইপি হবে। ভালো করে দেখে নাও, কারণ আমার প্রতিফলনের সূত্র অনুযায়ী জানে আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান। এইটা যদি থিটা হয় এইটাও থিটা হবে, তাই না? আমরা যে প্রতিফলন সূত্র জানি যে আপাতন কোণ প্রতিফলন কোণের পরস্পর কি সমান হয়, এটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে এইটা যদি আইপি হয় তাহলে এটা কি হবে, আইপি হয়ে যাবে। তাহলে এটাও আইপি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, আইপি হবে, আইপি। তাহলে এটা আইপি, এটা আর। তাহলে বলতে পারি চিত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, চিত্র অনুযায়ী আমরা কি বলতে পারি দেখে নাও, যে আইপি প্লাস এই কোণটা, ভালো করে দেখুন, এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি। সিম্পল, দেখে নাও, খুবই সহজ, ভালো করে বুঝে নাও। এটা এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি এই দিকে। আর সেখান থেকে বলতে পারি তাহলে বা আইপি, বা আমি যদি বলি আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো না, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আইপি, আপনি কত হচ্ছে তাহলে, বা আর ইকুয়াল টু 180 90 কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আইপি। কেন বের করলাম একটু পরেই বোঝা যাবে ব্যাপারটা, দেখুন। তাহলে এখান থেকে আমরা আরটা বের করলাম, আর অ্যাঙ্গেলটা কত হবে আমরা সবই বের করেছি, বুস্টার অ্যাঙ্গেল হিসাবে বা সমাবর্তন কোণ হিসাবে বের করতে, এবং বের করবো এখান থেকে যে এই প্রতিসরণ, আমি ধরলাম প্রথমে ধরলাম কি এটাকে μ1, এটা হচ্ছে μ2, দুটো প্রতিসরণ আলাদা। যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরণ হচ্ছে μ1, যে মাধ্যমে প্রবেশ করেছে আলো সেই মাধ্যমের প্রতিসরণ হচ্ছে μ2। এবারে এখানে আমরা এইখানে এই যে যেখানে প্রতিসরণ হলো আলো সেখানে প্রতিসরণ সূত্র লাগাবো। তাহলে ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও, খুবই ইজি আছে। এটা ছবিটা ড্র করবে, তাহলে আলো যদি
সমাবর্তন কোণে আপতিত হয় সাধারণ আলো, সেই আলোটা দুটো অংশ বিভক্ত হয়ে যাবে, একটি অংশ প্রতিফলিত হবে, একটি অংশ প্রতিষ্ঠিত হবে। যে অংশটি প্রতিফলিত হবে সেটা সম্পূর্ণ পোলারাইজ হয়ে যাবে, সমাবর্তিত হয়ে যাবে। যে আলোর যে অংশটি প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু আংশিকভাবে প্রতিষ্ঠিত হবে। এখানে যে যদি সমাবর্তন করে আলো আপতিত হয়, তাহলে আপতিত রশ্মি মানে প্রতিষ্ঠিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এদের মধ্যেকার কোণটা 90 ডিগ্রি হবে। এটা পুরো ভালো করে মনে রাখবে, এমসি কোশ্চেন আছে, ডাইরেক্ট লিখে দেবে 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে ধরি এটা যদি প্রতিসরণ কোণ হয়, আমি চাইছি প্রতিসরণ কোণকে সমাবর্তন কোণে আঁকা সাজাতে, সেই জন্য কি করছিলাম দেখে নাও, টোটাল অ্যাঙ্গেলটা জানি 180 ডিগ্রি, তাহলে আইপি প্লাস 90 প্লাস আর ইকুয়াল টু 180, তাহলে আর ইকুয়াল টু 180 মাইনাস 90 মাইনাস আইপি, তাহলে 90 মাইনাস আইপি পেয়ে গেলাম। এবারে নেক্সট কি করবো, আমি এখানে প্রতিসরণ সূত্র বের করবো বা স্নেলের সূত্রটা এখানে বসাবো। দেখলাম তাহলে কি হবে, তাহলে প্রতিসরণ সূত্র অনুযায়ী বা স্নেলের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি দেখো না, স্নেলের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, দেখে না, তাহলে এটা সিম্পল, সাইন আই বাই সাইন আর, তাই না, সাইন আইপি বাই সাইন আর, ওকে, সাইন আইপি বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু, বা ডাইরেক্ট আমি এখানে লিখে দিই মিউ 1 2 ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। তাহলে করে দেখুন, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ 1 2 বা মিউ 2 বাই মিউ 1। এটা থেকে স্নেলের সূত্র। এবার আর এর জায়গায় আমরা কি বসাতে পারি, তাহলে বা সাইন আইপি বাই সাইন আর হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস আইপি, ওকে, ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1, ওকে। আমি একটু উপর থেকে লিখছি এটা, দেখে নাও এই জিনিসটাই আমি এখানে লিখছি। তাহলে কি পাচ্ছি উপরে, সাইন আইপি সাইন, দেখে নাও সাইন 90 মাইনাস থিটা কি হয়, কস থিটা, তাহলে কস, এখানে বলতে পারি কস আইপি ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। এবার আমি কি করব, মিউ 1টাকে বাই মাধ্যমে, যদি মিউ 1টা বাই মাধ্যম হয়, ধরি এখানে লিখে দিই মিউ 1 ইকুয়াল টু 1 এবং মিউ 2 ইকুয়াল টু মিউ, ওকে, এটা বাই মাধ্যমে হবে। যদি আলো বাই মাধ্যম থেকে আসে তাহলে মিউ 1টা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তোমরা লিখে দিতে পারো যে বাই মাধ্যমের ক্ষেত্রে এটা লিখে দেবো, ওকে। তাহলে এটা কি আসবে দেখে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি sin আইপি বাই cos আইপি হচ্ছে কি tan আইপি ইকুয়াল টু মিউ বাই 1 বা tan আইপি ইকুয়াল টু মিউ। এইটাই হচ্ছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের তাহলে এখানে ব্রুস্টারের সূত্রটা কি বলা যেতে পারে, সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান, সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসরক তলের পরম প্রতিসরাঙ্ক সমান, প্রতিসরক যে তল আছে বা প্রতিসরক যে মাধ্যম আছে তার পরম প্রতিসরাঙ্ক সঙ্গে সমান হবে সংখ্যাগতভাবে। দেখে নাও যেটা লেখা, যেটা আমরা পেয়েছি সেটাই বলবো। তাহলে কি বলবো, যে সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসরক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হবে। এইটাই হচ্ছে কি ব্রুস্টারের সূত্র, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এখানে ব্রুস্টার অ্যাঙ্গেল বলে আইপিটাই, সমাবর্তন কোণটাকে ব্রুস্টার কোণ বলে দেবে, আর সমাবর্তন কোণ বলে সমাবর্তন, আইপি মানে পোলারাইজ অ্যাঙ্গেল, ওকে। তাহলে এখান থেকে আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা আলোচনা করছি সেটা দেখি প্রতিসরণ দ্বারা কি করে আলোর সমাবর্তন করা যায়, ওকে। তাহলে প্রতিসরণ দ্বারা এটা খুব সহজ কনসেপ্ট আছে, যেটা অ্যাকচুয়ালি যেটা আলোচনা করলাম ওটাই, তো সেখান থেকে আরেকটু ডিটেলস একটু জেনে নেব শুধু প্রতিসরণ ব্যাপারটাকে নিয়ে। দেখে নাও প্রতিসরণ দ্বারা আলোর সমাবর্তন,
তাহলে আমি একটু আগেই যেটা বললাম বুস্টারের সূত্র আলোচনা করতে গিয়ে, যে আলোর যদি একটা স্বচ্ছ মাধ্যম থাকে, একটা ধরলাম স্বচ্ছ মাধ্যম আছে, সেখান থেকে কিন্তু আলোর প্রতিফলিত হবে না, প্রতিফলিত হবে কিন্তু খুব বেশি একটা হবে না, মাধ্যমটা স্বচ্ছ থাকবে। ভালো করে বুঝে নাও। নর্মালি আমরা জানি কি, যদি একটা মাধ্যম একটা তল থাকে যার এদিকে পলিশ করা আছে, পলিশ করা থাকলে কি হয়, সেটা মিরর হিসেবে, দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। এবং এই মিরর বা এই দর্পণ দ্বারা আলো কি হয়, আলো যদি আপতিত হয় সেখান থেকে খুব সহজেই প্রতিফলিত হয়ে যায়, পলিশ দ্বারা বেশিরভাগই প্রতিফলিত হয়ে যাবে। কিন্তু যদি এই একটা তলের বদলে একটা স্বচ্ছ মাধ্যম নেওয়া হয় এবং সেই মাধ্যমে যদি আলোকে সমাবর্তন কোণে আইপি অ্যাঙ্গেলে আপতিত করা হয়, তাহলে এই আলোর বেশিরভাগ অংশ কি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই আলোর বেশিরভাগ অংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কম ভাগ অংশ কি হবে, প্রতিফলিত হবে। মানে যে অংশটা প্রতিফলিত হবে, কোনটা সমাবর্তন কোনটা অসমাবর্তন সেটা আমরা আলোচনা করেই দিচ্ছি, কোনটা সমাবর্তিত হবে। তো আমরা এটা বুঝতে পারছি যে প্রতিফলিত রশ্মিটা সমাবর্তিত হবে, এটা কারণ সমাবর্তন কোণে আপতিত হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি, যদি আমরা একটা তলের বদলে একটা স্বচ্ছ মাধ্যম নিই, ওকে, যা আমি দেখালাম যেটা, তো সেরকম যদি একটা স্বচ্ছ মাধ্যম নিই, সেই স্বচ্ছ মাধ্যমে যদি সাধারণ আলোকে বা অসমবর্তিত আলোক রশ্মিকে সমাবর্তন কোণে আপতিত করা হয়, তাহলে সেখান থেকে আলোর বেশিরভাগ অংশ কি হয়ে যাবে, তোমাদের এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং কিছু সামান্য পরিমাণ অংশ প্রতিফলিত হয়ে যাবে। তোমাদের বই দেওয়া আছে এটা সাধারণত এটা 85% মতো প্রতিষ্ঠিত হবে, আর এটা হচ্ছে কি 15% মতো কি হবে, প্রতিফলিত হবে। তার মানে যে এটা, আর দেখে নাও, এটা হচ্ছে কি সমবর্তিত রশ্মি, সম্পূর্ণ যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ সমবর্তিত রশ্মি। তার মানে কি আলোর ইন্টেন্সিটি, তীব্রতা কমে যাবে। তাহলে এরকম কোনো মাধ্যম ভাবো, যদি ইমাজিন করার চেষ্টা করো, তাহলে এরকম একটা মাধ্যম আছে, এখানে আলো ফেলা হয়েছে, ফেলার পর সেই মাধ্যমে আলোর বেশিরভাগ অংশ প্রতিষ্ঠিত হয়ে গেছে, সামান্য পরিমাণ অংশ আলো এখানে প্রতিফলিত হয়েছে। তা তুমি যদি প্রতিফলিত রশ্মিটা দেখতে চাও, দেখো, এবং যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটা দেখো, তাহলে বুঝতে হবে অনেক তীব্রতার কম বেশি আছে। তো এখনকার দেখবে যে এলইডি যে লাইটগুলো বেরিয়েছে, সেগুলো খুব কম খরচে খুব জোরে আলো দেয়। তুমি যখন সুইচ মারলে আলোটা যেই তীব্রতা নেই, যেই জোরে জ্বলছে, তার উপরে এমন কোনো কাপড় বা কোনো একটা কভার পরিয়ে দিলে সেখান থেকে আলো দেখবে সেই ইন্টেন্সিটি পাবে না। মানে একটা মাধ্যমে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার যেন বেশিরভাগ অংশটা যেন অ্যাবজর্ব করে যায়। ঠিক একইভাবে যখন আলো ধরলাম এই একটা স্বচ্ছ মাধ্যম আছে, ভেবে নাও যেখানে একটা আলোকে অসমবেত আলোকে আপতিত করা হয়েছে, যেহেতু মাধ্যমটা স্বচ্ছ, তাহলে এখান থেকে যদি আমি দেখি অ্যাঙ্গেল করে, যেখানে একটা অ্যাঙ্গেলে আলো প্রতিফলিত হবে, যেই রাস্তাতে আলোটা প্রতিফলিত হচ্ছে সেখানে যদি চোখ রাখি, দেখতে পাবো যে এই আলোটার তীব্রতাটা অনেক কম। কারণ কি, আলোর বেশিরভাগ অংশটা কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর কম অংশটা কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। সেই জন্য প্রতিফলিত রশ্মিটাকে আমরা তার তীব্রতাটা অনেক কম দেখব। তাহলে এখান থেকে দেখেন, তাহলে কিন্তু এখানে মনে রাখবে এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে সর্বদা, যে কোনো জায়গায়। তাহলে এটা কি হয়, পরস্পর কি থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। সমবর্তিত কোণে যে কোনো আলোকে আপতিত করলে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন দুটোই যদি ঘটে, তাহলে প্রতিষ্ঠিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যেকার যে কোণ সেটা 90 ডিগ্রি হবে। এবং এটাকে যদি আমরা একটা এমন সিস্টেমে রাখি, আমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে, যদি এইভাবে রাখি, আমরা একটা স্বচ্ছ তলের বদলে, স্বচ্ছ মাধ্যমের বদলে 3-4টে মাধ্যমে, কিছু সংখ্যক মাধ্যমে, এখানটা হচ্ছে কি আলোকে আমি এখানে আপতিত করছি, দেখো না, তাহলে এটা হচ্ছে সাধারণ আলো, এই অবস্থা আছে। অসমবর্তিত রশ্মি, এই রশ্মি যখন এই তল থেকে প্রতিফলিত হবে, সেটাকে অবশ্যই যে আইপি বা সমাবর্তন কোণে ফেলা যায়। সমাবর্তন কোণে যদি একটা আমি তলে ফেলি, আর সেখান থেকে আলো দুটো অংশ হবে, একটা হচ্ছে এখান থেকে কিছু অংশ প্রতিফলিত হবে, আর এখান থেকে কি হবে, প্রতিষ্ঠিত হবে। এদের মধ্যে কারো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাহলে প্রতিফলিত হচ্ছে। তাহলে পরের তলটা গেলে সেখানটা একই কেস ঘটবে, এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, এইভাবে দেখা যাচ্ছে
তাহলে যেখানে দেখানো, যেখানে আমরা একটা তল থেকে ভালো করে বুঝি, একটা মাধ্যম থেকে আলো আপতিত হওয়ার পর এখান থেকে এইভাবে আর এখান থেকে পেয়েছিলাম, তাহলে এখানে যে ইন্টেন্সিটি ছিল, দেখুন এখানে যে ইন্টেন্সিটি ছিল, এখানে যে তীব্রতা ছিল, তাহলে এখানে যদি বেশিরভাগ রশ্মি যদি আর একটা তল নিই, তার দ্বারা কি আলোটা প্রতিফলিত হবে। এখানে যে আরো তল নিই, তাহলে সেখানে কি হবে, সেখানে প্রতিফলিত হবে। অর্থাৎ প্রতিফলিত, তাহলে ইন্টেন্সিটি যেটা প্রতিফলিত রশ্মিটার তীব্রতাকে ধীরে ধীরে বাড়বে। ভালো করে বুঝো না, আমি একটা তল দ্বারা বোঝাচ্ছি, একটা দ্বারা বোঝাচ্ছি। দেখুন এইভাবে আলো লাগলো আর এইভাবে আলো প্রতিফলিত হলো, এভাবে প্রতিফলিত হয়েছে। এখানটা যদি কেউ দেখ, এই পয়েন্টটা এই পি বিন্দুতে কেউ যদি চোখ রাখে, তাহলে আমি বললাম কি আলো যখন একটা স্বচ্ছ মাধ্যমে আপতিত হবে, তার বেশিরভাগ আলোর বেশিরভাগ অংশ কি হয়ে যাবে, প্রতিশ্রিত হয়ে যাবে, তাহলে কম অংশ আলো প্রতিফলিত হবে। তাহলে সেখানে কি হবে, এই আলোটা দেখতে হবে এটা সমবর্তিত আলোর খুশি হবে, কিন্তু এর তীব্রতাটা একটু কম হবে। এবারে দেখে নাও, যদি একটা মাধ্যমে বা একটা তলের একটাই স্ল্যাবের যে কাঁচের বা স্বচ্ছ একটা তল আছে বা স্বচ্ছ একটা মাধ্যম আছে, একটা মাধ্যম বা একটা তলের বদলে যে এরকম অনেক কটা প্লেট নিই, এরকম স্বচ্ছ মাধ্যমের অনেক কটা প্লেটকে পরস্পর সমান্তরাল রেখে দিচ্ছি, মানে জাস্ট এইভাবে জুড়ে রেখে দিই, তাহলে কি হবে দেখে নাও। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, দেখে নাও এরকম যদি নিই, মানে একটার বদলে যদি এরকম অনেক কটা আমি প্লেট নিই, স্বচ্ছ প্লেট যার মধ্যে আলো প্রতিফলিত হবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে দেখেন প্রত্যেকটার জন্য কি হবে, যদি তাহলে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা তলে কি হবে, আলো প্রতিফলিত হবে। এটা হচ্ছে এই দুটোর মধ্যে হচ্ছে, ধরলাম এখানটা হচ্ছে এর মধ্যে হবে, তাহলে প্রত্যেকটা তলে কিন্তু আলোর কি হবে, প্রতিফলিত হবে। প্রত্যেকটা তলে দেখেন, প্রত্যেকটা তলে আলো প্রতিফলিত হবে। ভালো করে বুঝে নাও, আমি একটা তল যদি একটা প্লেট নিতাম, একটা স্বচ্ছ মাধ্যমের প্লেট যদি নিতাম, সেখানে একটা অংশে তার প্রথম অংশে কি হবে, আলো লাগার পর এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। এখানে যে তীব্রতা পাবো, এখানে যে আলোর তীব্রতা পাবো, এখানে দেখানো যদি এইরকম টাইপের অনেক সংখ্যক প্লেট নিই, তাহলে এখানে কি প্রত্যেকটা তলে আলো প্রতিফলিত হবে। তাহলে একটা আলোর যে তীব্রতা হবে, এর সঙ্গে দেখে নাও অনেক কটা আলো আমার প্রতিফলিত হবে, তাহলে আস্তে কি তীব্রতা বাড়বে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আলো কি হয়ে যায়, সম্পূর্ণভাবে এই স্বচ্ছ সমান্তরাল পাতের মধ্য দিয়ে আলো প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হতে হতে সম্পূর্ণভাবে আলো দুটি অংশে পৃথক হয়ে যাবে, দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। কেমন হয়ে যাবে দেখে নাও, যে আলোর এইরকম দেখে নাও দুটি রকম ভাবে পৃথক হয়ে গিয়ে সমবর্তিত হয়ে যাবে। অর্থাৎ ছবিটা একটু ভালো করে বুঝে নাও, এইভাবে একটা প্লেটের প্লেট দেখানো, এখানে অনেক কটা প্লেট আছে, আলো এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে প্রত্যেকটা অংশ যেন আলো প্রতিফলিত হবে, প্রত্যেকটা তলে প্রতিফলিত হবে। তাহলে আলো এই যে এখানে, তাহলে এখানে যে আলোটা যাচ্ছে সেটা হচ্ছে কি অসমবর্তিত আলো। এখানে যে আলোটা আছে এটা কি অসমবর্তিত আলো। দেখো না, এই অসমবর্তিত আলো রশ্মি এই বিভিন্ন যে প্লেট আছে, স্বচ্ছ যে প্লেটগুলো আছে যেখানে সমান্তরাল হবে, এই প্রত্যেকটা প্লেটে আলো প্রতিফলিত প্রতিফলিত এখানে প্রতিফলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, এইভাবে হতে হতে সম্পূর্ণরূপে দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যাবে এবং দুটোই পোলারাইজ বা সমবর্তিত রশ্মি যাবে। অর্থাৎ এটাও হচ্ছে সমবর্তিত আলো রশ্মি, অর্থাৎ এইগুলোই হচ্ছে কি সমবর্তিত হয়ে যাবে, সমবর্তিত আলো, আর এটা হবে কি সমবর্তিত আলো। তাহলে দুটি আলো সমবর্তিত যাবে। তাহলে দেখে নাও, একটা অসমবর্তিত আলো রশ্মি যখনই এরকম সমান্তরাল পাতের সমান্তরাল প্লেটের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সেখান থেকে আলো রশ্মিকে সম্পূর্ণ দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে যাবে। যে প্রতিফলিত রশ্মিটাও কি হবে, তাহলে একটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি আর একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি।
প্রতিফলিত রশ্মিটাও সমাবর্তিত হবে আর প্রতিসৃত রশ্মিটাও সমাবর্তিত হবে, কিন্তু দুটোর অভিমুখ একদিকে হবে না, দুটোর কম্পাঙ্ক বা অভিমুখ আলাদা আলাদা হবে। কিন্তু এগুলো সবই সমতল সমাবর্তিত আলোক রশ্মি, অর্থাৎ এদের ডাইরেকশন বা দিকটা সর্বদা একই দিকে আছে। ধরলাম এর হচ্ছে অভিমুখটা যেদিকে হবে, ধরলাম এটা দিলাম, এর অভিমুখ হচ্ছে এদিকে, আর এটা হবে এই বরাবর। অর্থাৎ আমরা যদি বলি তাহলে এই যে সমবর্তী রশ্মিটা যেটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মিটি হচ্ছে কি যে বোর্ডের এই উপর দিক বরাবর, এই বরাবর তার কম্পাঙ্কটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা এইভাবে কম্পিত হতে থাকবে। আর যেটা এই বরাবর আছে, যেটা প্রতিসৃত রশ্মিটা আছে, তারটা হচ্ছে বোর্ডের এই উপরে এইভাবে কম্পিত হতে হতে সামনের দিকে হবে। আমি তার অগ্রসর হবে কি, প্রোগ্রেসটা হবে সামনের দিকে, কিন্তু কম্পিত হবে কোন দিকে বরাবর, এই দিক বরাবর, এইভাবে কম্পিত হতে থাকবে। আর এটা হচ্ছে কি সামনের দিকে এগোচ্ছে, এই দিক বরাবর যাবে, কিন্তু কম্পিত হচ্ছে কি এই বরাবর, এই বরাবর। তাহলে এইরকম ভাবে যে তাহলে খুব সহজে দেখতে পাচ্ছি, তাহলে প্রতিসরণ দ্বারা বা যে এইভাবে যে বারবার সমান্তরাল পাতের দ্বারা আলোকে প্রতিসরণ করে সম্পূর্ণরূপে সমবর্তী আলোতে রূপান্তর করা যায়। তাহলে দেখুন ভালো করে বুঝে নাও, একটা তল থাকলে, একটা মাধ্যম থাকলে সেখানে যে প্রতিফলিত রশ্মিটা হবে, সমবর্তন প্রতিফলিত রশ্মি হবে, তার যে তীব্রতা হবে এখানে কিন্তু তার এর তীব্রতা তার থেকে বেশি হবে, কারণ অনেক কটা পাত দ্বারা এবার আলো প্রতিফলিত হবে, তাহলে এর তীব্রতা বেশি হবে, তাহলে এর ইন্টেন্সিটি আগে একটা তুলনায় বেশি হবে, আর এটা সম্পূর্ণ সমবর্তিত হবে। এবং যে রশ্মিটা প্রতিসৃত হয়ে গেল, প্রতিসরণের পর যে রশ্মিটা পাবো সেইটাও কিন্তু কেবল সম্পূর্ণ সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তরিত হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো সাধারণ অসমবর্তিত আলোক রশ্মিকে মানে প্রতিসরণ করে বা প্রতিসরণ দ্বারা সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তরিত করতে পারি। একটা জিনিস মনে রাখবে যে এই দুটোর কম্পন তল এক নয়, এর কম্পন তল হচ্ছে এই বরাবর আর এর কম্পন তল হচ্ছে এই বরাবর, আর এগুলো সবই হচ্ছে সমতল সমবর্তিত আলোক রশ্মি, অর্থাৎ রৈখিক সমবর্তিত আলো। এদের একটা অভিমুখ সর্বদা ফিক্সড আছে, একদিক বরাবর আছে। আর একটা বিষয় যে এই প্রতিসৃত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি এদের মধ্যেকার কোণ সর্বদা কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট টাইমে যে বিষয়টা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ আছে আর খুব ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে কি দ্বীপ প্রতিসরণ। দ্বীপ প্রতিসরণ কি খুবই ইন্টারেস্টিং, তাই না? মজার বিষয় আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দ্বীপ প্রতিসরণ, দ্বীপ প্রতিসরণ, তো এটা আমরা ডিটেইলসে জানবো, খুবই ইজি আছে, খুব সহজ আছে। আশা করা যায় এটা শুধু ভিডিও দেখে যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, এমনি ভিডিও দেখে তুমি সহজে বুঝতে পেরে যাবে এটা জিনিসটা কি, এর জন্য আলাদা পড়তেও লাগবে, এত ইজি আছে। 1669 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাসমাস বার্থোলিন প্রথম এই দ্বীপ প্রতিসরণটা আবিষ্কার করেছে। কোনো কিছু শুরু আগে তো সেখানে যদি কে করেছে এই জিনিসটা, কিভাবে করেছে, এগুলো যদি জানা যায়, সেইটা একটা পড়ার আঁকের নাম মনে থাকে, এটা একটা স্টোরি আর গল্প আঁকের মনে থাকে। আর যে কোনো জিনিসটা যেগুলো মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে যেগুলো পরবর্তীতে ইউজ হয়, সেটা একটা স্টোরি আকারে, একটা গল্প আকারে, একটা মুভি আকারে যদি মনে রাখতে পারো, সেটাকে আর ভুলবে না। সেই জন্য তাদের নাম ফাম দিয়ে আমরা চেষ্টা করি যে এইভাবে কিভাবে স্টোরি আকারে মনে রাখবে। তো বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল করবে, এগুলো ইমাজিন করবে। সব থেকে বেশি হচ্ছে সায়েন্সের তোমাকে কল্পনা করতে হবে, অন্য কিছু জিনিস সাথে কল্পনা করতে কম বলা হয়, সেখানে বলা হয় তুমি এই বাস্তব নিয়ে থাকো, এটা নিয়ে থাকো, কিন্তু ফিজিক্সের ব্যাপারে বা সায়েন্সের টোটাল ব্যাপারটা তোমায় ইমাজিন করতে হবে, কারণ সমস্ত ম্যাক্সিমাম জিনিসটা কাল্পনিক, অনেক কিছু তুমি হাতে নিয়ে খেলছো না। এমন আমরা গল্প বলি ইলেকট্রন, প্রোটন, তারপরে কোয়ার্টজ, এমন বলি নিউট্রিনো, অ্যান্টিপার্টিকেল, এত কথাবার্তা বলি, কিন্তু মনে হচ্ছে যেন আমরা কেউ হাতে নিয়ে খেলেছি, মারধর করেছি, সব ছোড়াছুড়ি করেছি, এগুলো কিছু না, কেউ দেখতেই পায় না। ইমাজিন পাওয়ার যা যত বেশি, সে সায়েন্সটা তত ভালো ডিপলি বুঝতে পারবে, আর প্রত্যেকটা জিনিসকে ফিগার আউট করে মানে স্টোরি আকারে মনে রাখার চেষ্টা করবে, আর তবে ফিলিংসটা আসবে। সায়েন্সের প্রতি ফিলিংস না আসে, তাই না? বলি না আমরা কারোর প্রতি আমার ফিলিংস আছে, খুব খুব হার্ড ফিলিংস আছে, দেখে খুব অ্যাট্রাকশন মনে হয়, এই জিনিসটা যদি সায়েন্সের প্রতি নিয়ে আসার চেষ্টা করা, দেখবে খুবই উপকার আছে তোমার লাইফে। যে সায়েন্সের একটা জিনিস বুঝছি, কুলম্বস ল, এটা একটা জিনিস পুরো টোটাল ডিটেলসটা জানার চেষ্টা করবো। বইয়ের লেখা যে থাক, বইয়ের বাইরে কিছু জিনিস জানার চেষ্টা করবো, পিপিটি আকারে, পাওয়ার পয়েন্ট আকারে, ভিডিও আকারে, কোনো মুভি আকারে,
জিনিসটা জানার চেষ্টা করো জিনিসটা কি, দেখবে তখন দেখবে তো সায়েন্সটা এত ইন্টারেস্ট লাগবে যে তুমি কল্পনা করতে পারবে না, সত্যি এত ইন্টারেস্টিং বিষয় যেটাকে তুমি তো টাফ ভাবতে, যেই কারণে তুমি সায়েন্স ছাড়তে ভাবছো, সায়েন্স ছাড়বে, সায়েন্স থেকে দূরে থাকবে, সেইটাই দেখবে খুব ভালো লেগে যাবে। আর একটা বিষয় বলি, টাইম টেবিল মেনটেন করো, শুধু টাইম যে 2 ঘন্টা 1 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা আমি সায়েন্স পড়ে নিলাম, ফিজিক্স পড়ে নিলাম, তারপরে টাইমটা আমি পাবজি গেম খেলবো, ফেসবুকে কে কি কমেন্ট করে তার উত্তরটা দেবো, আজকে কি সারাদিনের ফটো আপলোড করেছি কিনা, যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছি কিনা, স্ট্যাটাসে কতজন দেখেছে, কি কি রিয়াক্ট করেছে, এই সব ব্রেনের মধ্যে যদি জাঙ্ক ফাইল থাকে সায়েন্স হবে না। আমি বলছি না এগুলো দরকার নেই, দরকার আছে, এখন না, এখন তোমার অন্য প্রয়োজন আছে। তোমার যখন তুমি সেই জায়গায় পৌঁছো তখন এগুলো সব প্রয়োজন, কিন্তু এখন যে প্রয়োজন এই যেটা নিয়ে পড়ছো তার প্রতি ফিলিংস নিয়ে আসা, তাকে ভালোবাসা, তাকে গভীরভাবে জানা, তার ভিতরে ডুবে যাওয়া বলা যেতে পারে, তবে তুমি এই জিনিসগুলোকে ইন্টারেস্ট লাগবে। যেইভাবে ইন্টারেস্ট পেয়ে তারা ভালো ভালো বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। আমি বলছি না তুমি সায়েন্টিস্ট হওয়ার চিন্তা ভাবনা করছো, যদি নাও করো তবুও ফিলিংসটা নিয়ে আসার চেষ্টা করো, দেখবে অটোমেটিকলি তোমাকে সায়েন্সটা এত ইজি লাগবে আর তোমাকে এত রাস্তা দেখাবে, এর পথটা কত দূর আর কতটা তুমি ভিতর থেকে খুশি পাবে সেটা তখন অনুভব করতে হবে, শুধু ফিল করার চেষ্টা করো। আর দ্বীপ প্রতিসরণটা কি, তাহলে 1669 1669 খ্রিস্টাব্দে রাসমাস বার্থলিন এটা প্রথম বলেছেন দ্বীপ প্রতিসরণ সম্পর্কে। কি দেখ খুবই ইজি, কোনো ঝামেলা ব্যাপার নাই, উনি একটা ক্লাস নিলেন, ওকে, উনি একটা ক্লাস নিলেন, চয়েস করলেন, সেই ক্লাসটার নাম কি, ক্যালসাইট, ক্যালসাইট ক্লাস, ক্যালসাইট একটা ক্লাস নিলেন, এখানে এই ক্লাস নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলেন। আমি বইয়ের ভাষা বা বই অনুযায়ী আমি পড়াছিলাম, আমি জিনিসটা স্টোরি আকারে বোঝাতে চেষ্টা করছি। রাসমাস বার্থলেন, রামবাবু বা রাসবাবু, চলো এইবার মনে রাখি, এটা যদি রাসমাস ভুলে দিতে পারি, রামবাবু বা রাসবাবু এইবার মনে রাখি। রাসবাবু একটা ক্লাস নিলেন, কি করলেন, ক্যালসাইট ক্লাস, এই ক্লাসটা নিলেন, নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এর উপরে, এই ক্লাসের উপরে যদি পারপেন্ডিকুলার তলের এই যে তল আছে, এই তলের উপরে লম্বভাবে যদি অসমবর্তিত আলোকে আপতিত করা হয়, এখানে যে আলোটাকে আপতিত করেছি সেই আলোটা কিন্তু সমবর্তিত নয়, সাধারণ আলো, ওকে, আচ্ছা অসমবর্তিত আলোক রশ্মি, ওকে, অসমবর্তিত যে আলোক রশ্মিকে ঠিক করা হয়, অসমবর্তিত আলোক রশ্মিকে কি করা আছে, আপতিত করা আছে। সাধারণত আমরা জানি কি কোনো ক্লাসে কোনো মাধ্যমে যখন আলো আপতিত হবে সেখান থেকে আলো হয় প্রতিসরণ হবে না, প্রতিসরণ হবে নাহলে প্রতিফলন হবে, প্রতিসরণের ভিতর দিয়ে যাবে, আপতন কোণ প্রতিসরণ কোণ যেভাবে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই আলো যখনই প্রতিসরণ লম্বভাবে আপতন করা হচ্ছে এর উপরে, এই আলো দুটি অংশে প্রতিসরিত হচ্ছে, অর্থাৎ প্রতিসরণ হওয়ার পর আলোটা দুটি পথে যাচ্ছে, তার প্রতিসরণের জন্য কি হচ্ছে, দুটি অংশে বিভক্ত হচ্ছে, একটা অংশ কি হচ্ছে কি সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, আর একটা রশ্মি প্রতিসরণের পর এইভাবে এই পথে চলে যাবে, এইভাবে দুটি পথে ভেঙে যাবে। ভালো করে দেখে নাও, তাহলে কি কেস হচ্ছে দেখে নাও, তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে আলো সাধারণ আলো রশ্মি অসমবর্তিত, এটা কি অসমবর্তিত রশ্মি, তাহলে অসমবর্তিত আলোক রশ্মি ক্যালসাইট ক্লাসে লম্ব বা আপতিত হওয়ার পর যে প্রতিসরণ হচ্ছে, সেই প্রতিসরণের পর বা প্রতিসরণের জন্য আলোক রশ্মি দুটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, একটা রশ্মি এইভাবে বেরিয়ে যাবে, একটা রশ্মি এখান থেকে, এটা 3D, এটা আমি 2D তে এঁকেছি, অ্যাকচুয়ালি এটা 3D, ওকে, 3D হলে যেমন হয় সেরকম ইমাজিন করার চেষ্টা করো, তাহলে এখান থেকে আলোটা এইভাবে বেরোতে থাকবে, যে আলোটা, তাহলে এই দুটো আলোর রশ্মি দেখানো আমি সব থেকে ইজি করে বোঝানোর চেষ্টা করবো, তারপর দিয়ে আমার যে কথাগুলো বলো সেগুলো ভালো করে শোনার পর বইটা পড়বে ইজি লেগে যাবে, কোনো টাফ নেই। তা দেখা যাবে যে আলো রশ্মি লম্বভাবে আপতিত হলো, আপতিত হবে দুটো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাওয়ার পর দেখা যায় যে দুটো রশ্মি যে প্রতিসরণ হচ্ছে, এই দুটো রশ্মিকে কিন্তু আলাদা আলাদা দুটো নাম দেওয়া হচ্ছে, সেটা কি, যেই রশ্মিটি ভালো করে বুঝবে, যেই রশ্মিটি আলোর প্রতিসরণে সাধারণ যে সূত্র আছে সেই সূত্র মেনে চলে তাকে বলা হয় কি অর্ডিনারি রে বা সাধারণ রশ্মি, সেটাকে ও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ও রশ্মি, ও রশ্মি, তাহলে যে আমি এখানে বলতে কি যে রশ্মি প্রতিসরণের পর, যে রশ্মি প্রতিসরণের
প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলে, সেই রশ্মিকে সাধারণ রশ্মি বা ও রশ্মি বলা হয়। সাধারণ রশ্মি বা ও রশ্মি, ও মানে কি অর্ডিনারি একে বলে কি সাধারণ রশ্মি বা অর্ডিনারি বলা হয়। আর যে রশ্মি প্রতিসরণের পর যেই রশ্মি প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলে না তাকে বলা কি ই রশ্মি, তো অসাধারণ ই রশ্মি বা এক্সট্রা অর্ডিনারি রে, এটাকে অসাধারণ রশ্মি বা এক্সট্রা অর্ডিনারি রে। আর দুটো রশ্মি পাবো অ্যাকচুয়ালি, তাহলে একটা সিম্পল আনপোলারাইজ রে বা অসমবর্তিত আলোক রশ্মি যদি ক্যালসাইট নামক স্পেশাল কিছু আছে, তাহলে ক্যালসাইট নামক যদি কেলাসে লম্ব বা আপতিত হয়, তাহলে যে আলোটা যে প্রতিসরণ হয়েছে, প্রতিসরিত যে রশ্মিটি প্রতিসরণের জন্য দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যাবে, দুটো আলাদা আলাদা রশ্মিতে বিভক্ত হয়ে যাবে। দুটো রশ্মির মধ্যে যেই রশ্মিটি স্নেলের সূত্রে যে প্রতিসরণ সূত্র আছে সেই সাধারণ সূত্রটা মেনে চলবে তাকে বলা কি অর্ডিনারি ও রশ্মি বা অর্ডিনারি রে। ওকে, যেই আলোক রশ্মিটি প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলবে তাকে বলা কি অর্ডিনারি রে বা ও রশ্মি। ওকে, বা সাধারণ রশ্মি, একে বলে কি সাধারণ রশ্মি। আর যে রশ্মিটি প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলবে না তাকে বলা কি ই রশ্মি বা এক্সট্রা অর্ডিনারি রে। সাধারণভাবে যেগুলো চলবে সেগুলো সাধারণ, আর যেগুলো সাধারণ নয় সেগুলো অসাধারণ বা এক্সট্রা অর্ডিনারি বলে না, এক্সট্রা অর্ডিনারি সেরকম অসাধারণ। তাহলে সাধারণত আনপোলারাইজ বা অসমবর্তিত আলোর রশ্মি ক্যালসাইট, এটা প্রথমে রাজবাবু 1669 খ্রিস্টাব্দে ক্যালসাইট নামক একটা কেলাস নিলেন, সেখানে আলো সাধারণ রশ্মিকে অসমবর্তিত আলোর রশ্মিকে লম্বভাবে আপতন করে দেখলেন আলোর যখন ভিতর দিকে যখন সেখানে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের জন্য আলো রশ্মি দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত, দুটি আলাদা আলোক রশ্মি তৈরি হয়েছে। তাহলে এই দুটো আলোক রশ্মিকে এক্সপেরিমেন্ট করলেন উনি, রাজবাবু ওটাকে এক্সপেরিমেন্ট করে দেখলেন যে দুটো রশ্মি কিন্তু একই, এদের প্রপার্টি নয়, যে বৈশিষ্ট্য বা ধর্ম এক নয়। যে সমস্ত আলোক রশ্মিগুলো সাধারণ প্রতিসরণের সাধারণ সূত্রগুলো মেনে চলছে তাদেরকে উনি আইডেন্টিফাই করলেন ও রশ্মি দ্বারা, আর যে রশ্মিটা সাধারণ সূত্র স্নেলের সূত্র বা প্রতিসরণ সূত্র মেনে চলছে না তাকে উনি নাম দিলেন ই রশ্মি। ওকে, বা ইমেজ এক্সট্রা অর্ডিনারি রে। খুবই সহজে মনে রাখতে হবে এটাকে, যেটা সাধারণ নয় সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ ই রশ্মি, আর অর্ডিনারি ও রশ্মি। ওকে, এই দুভাবে বিভাগ করে যাবে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি এই দুটো রশ্মি কিন্তু সমবর্তিত, অর্থাৎ এদের কম্পন তল থাকবে, দুটো আলাদা আলাদা বিভক্ত হয়ে যাবে। ওকে, এইভাবে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে মেন হচ্ছে আলো প্রতিসরণ দ্বারা দুটি আলোক রশ্মি কী হবে, এটা সমবর্তিত হবে, অর্থাৎ অর্ডিনারি রে সেটাও সমবর্তিত আলোক রশ্মি হবে, যেটা এক্সট্রা অর্ডিনারি রে আছে সেটাও সমবর্তিত হবে। ওকে, তাহলে কিন্তু এদের কম্পন তল আলাদা হবে, এইটা এইভাবে কম্পিত, অর্ডিনারি রেটা দেখে নাও এইভাবে কম্পিত হবে, আর এক্সট্রা অর্ডিনারিটা এইভাবে কম্পিত হবে। আর দুটি হচ্ছে কি সমবর্তিত হবে। তাহলে অসমবর্তিত আলোক রশ্মি প্রতিসরণের জন্য দুটি আলাদা আলাদা তরঙ্গে বা দুটি আলাদা আলাদা রশ্মিতে বিভক্ত হয়ে যাবে, এবং এই দুটো রশ্মির কী হবে, কি সমবর্তিত রশ্মি হবে, এবং এদের কম্পন তল দুটো আলাদা হবে। তাহলে একটা হচ্ছে অর্ডিনারি রশ্মি আর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রশ্মি। তাহলে এই ক্যালসাইট বাদে, তাহলে এবারে দেখে নাও যেই সমস্ত ক্লাসের মধ্যে এই ঘটনা ঘটবে, শুধু ক্যালসাইট একটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, কিন্তু এইরকম
আরও কিছু ক্লাস আছে যেখানে এরকম প্রতিসরণ ঘটে। তা যে সমস্ত ক্লাসে এইরকমভাবে দুটি আলাদা রশ্মি বিভক্ত হয়ে গিয়ে ও রশ্মি এবং ই রশ্মি তৈরি হয়, সেই ক্লাসগুলোকে, সেই সমস্ত ক্লাসগুলোকে বলা হয় কি দ্বিপ্রতিসারক ক্লাস। দ্বিপ্রতিসারক ক্লাস। ওকে, তা যে সমস্ত ক্লাসে, ভালো করে যে সমস্ত ক্লাসে আলোর এইভাবে দ্বিপ্রতিসরণ, আর এই রকম প্রতিসরণকে বলে দ্বিপ্রতিসরণ। তা দ্বিপ্রতিসরণ কি, লম্বভাবে আপতিত কোনো ক্লাসের উপর লম্বভাবে আলো আপতিত হলে আলো প্রতিসরণের জন্য দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায়, একটা ও রশ্মি এবং ই রশ্মিতে বিভক্ত হয়ে যায়। তাহলে আলোর এই রকম প্রতিসরণকে বলে কি দ্বিপ্রতিসরণ। তাহলে এরকম প্রতিসরণকে কী বলে দ্বিপ্রতিসরণ। এবং এই দ্বিপ্রতিসরণ যেই সমস্ত ক্লাসে ঘটে সেই সমস্ত ক্লাসকে বলা কি দ্বিপ্রতিসারক ক্লাস। এক্সাম্পল কি ক্যালসাইট, কোয়ার্টজ, টুরম্যালিন। ওকে, এই সমস্ত ক্লাসে কি ঘটে দ্বিপ্রতিসরণ ঘটে। তাহলে খুবই ইজি ব্যাপারটা বুঝে নাও। তাহলে দ্বিপ্রতিসারক কি, দ্বিপ্রতিসারক হচ্ছে কি কিছু কিছু ক্লাস আছে সেখানে যদি আলো লম্বভাবে আপতিত হয় প্রতিসরণের জন্য আলো দুটি অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে একটা হচ্ছে ও রশ্মি, একটা হচ্ছে ই রশ্মি। ও রশ্মি হচ্ছে কি যেখানে আলো সাধারণ প্রতিসরণ সাধারণ সূত্র খাটবে, আর যেখানে সাধারণ সূত্র খাটবে সেটা হচ্ছে ই রশ্মি। যে তাহলে এই আলোর এইরকম বিভক্ত হয়ে যাবে প্রতিসরণের ফলে আলোর এইরকম দুটি বিভক্ত হয়ে যাওয়াকে বলা হয় কি আলোর দ্বিপ্রতিসরণ। যেই সমস্ত ক্লাসে এই ঘটনা ঘটে তাকে বলা কি দ্বিপ্রতিসারক ক্লাস। এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, দেখবে না, ক্যালসাইট আছে, টুরম্যালিন আছে, তারপর যে কি কোয়ার্টজ আছে, এগুলো সবই হচ্ছে কি, সবই হচ্ছে কি এটা হলো যে দ্বিপ্রতিসারক ক্লাস। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবে, এখান থেকে এটা মনে রাখবে, এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয়। তাহলে এখানে প্রত্যেকটা জন্য কটা প্রতিমা তৈরি হবে, দুটো প্রতিমা তৈরি হবে। তাহলে এখানে একটা যদি পর্দা ফেলায় তাহলে এখানে একটা প্রতিমা তৈরি হবে, এখানে একটা প্রতিমা তৈরি হবে। এবারে যদি এই ক্লাসটাকে আলোকে এইভাবে রেখে ক্লাসটাকে যে ধীরে ধীরে মুভ করায়, ঘোরায়, ক্লাসটাকে এইভাবে রাউন্ড আপ করাচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে। তাহলে এইভাবে যদি ক্লাসটাকে ঘোরানো হয় তাহলে দেখা যাবে যেটা ও রশ্মির জন্য যেখানে প্রতিমা তৈরি হবে সেই প্রতিমার কোনো পরিবর্তন হবে না, কিন্তু ই রশ্মির জন্য যে প্রতিমা তৈরি হবে সেই প্রতিমাটাও কি ধীরে ধীরে ঘুরবে। ওকে, তাহলে দেখা যাবে, তাহলে এখান থেকে বোঝা যাবে যে কোনটা ই রশ্মি কোনটা ও রশ্মি। তাহলে ও রশ্মির জন্য যে প্রতিমা তৈরি হবে সেইটা ক্লাসের মুভমেন্টের সঙ্গে সঙ্গে প্রতিমাটাও মুভমেন্ট হবে, কিন্তু ও রশ্মির কোনো প্রতিমার কোনো পরিবর্তন হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আলো অ্যাকচুয়ালি এই দুভাবে বিভক্ত হয়ে যাচ্ছে কেন, সেটা একটু ভালো করে মনে রাখতে হবে। আলো কেন বিভক্ত হয়ে যায় দুটো আলাদাভাবে, কারণ কি সেখানে আলোর বেগের পরিবর্তন হয় বলে। তাহলে এর রশ্মি যদি বেগ v0 হয়, এর বেগ যদি ve হয়, তাহলে অবশ্যই ve এবং v0 দুটোর বেগ আলাদা হবে। দুটোর বেগ যখনই একটা আলোর মধ্যে দেখে নাও, আমরা জানি কি প্রিজমের মধ্যে সাদা আলো পড়লে 7টা কালার রঙে ভেঙে যায়। কারণ কেন ভেঙে যায়, কারণ যখনই প্রিজমের মধ্যে যায় তার প্রত্যেকটা কালারের আলোর বেগ কি থাকে আলাদা আলাদা থাকে। আলাদা থাকার কারণে সেই জন্য আলো রশ্মিগুলো সব প্রত্যেকটা বিভক্ত হয়ে যায়, সেই জন্য আলাদা করে আমরা কালার বুঝতে পারি। সাধারণ বায়ুমণ্ডল বিভক্ত মানে আমরা সাদা আলো দেখতে পাই, কারণ বায়ুমণ্ডলের মধ্যে সমস্ত রঙের আলোর কি বেগ এক থাকে, সেই জন্য সব একসঙ্গে জোড়া অবস্থা থাকে। তাহলে এখানে যে আলো দুটো অংশে বিভক্ত হয়ে গেছে এর কারণ হচ্ছে কি ও রশ্মি এবং ই রশ্মি যে বেগ হবে এই বেগ দুটো আলাদা, দুটো বেগ আলাদা হওয়ার কারণে এরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। দেখো সিম্পল ব্যাপার। তাহলে প্রতিসরণের জন্য আলোক রশ্মি দুটি ভাগে বিভক্ত কেন হয়ে যায়, কারণ হচ্ছে কি প্রতিসরণের পর আলোকের মধ্যে দুটো রশ্মির মধ্যে কী হচ্ছে বেগ আলাদা থাকে, আলাদা হওয়ার কম বেশি হওয়ার কারণে এরা দুটি অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে থেকে একটা কনসেপ্ট পাওয়া যায়, সেটা কি ধনাত্মক ক্লাস আর ঋণাত্মক ক্লাস। ধনাত্মক ক্লাস বা ঋণাত্মক ক্লাসটা কি, দুটো কনসেপ্ট দেখে নাও, খুবই ইজি আছে এটা। একটা হচ্ছে কি ধনাত্মক ক্লাস আর 2 নম্বর হচ্ছে কি ঋণাত্মক ক্লাস। ওকে, তা ধনাত্মক ক্লাসের ক্ষেত্রে কী হচ্ছে, ধনাত্মক ক্লাসের ক্ষেত্রে দেখে নাও v0 গ্রেটার দ্যান ve। তার মানে যে সমস্ত ক্লাসে কী হচ্ছে অর্ডিনারি সাধারণ রশ্মির বেগটা এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ রশ্মির বেগের থেকে বেশি হবে। তার মানে এর মানে হচ্ছে ইমপ্লাইজ বলা যেতে পারে মিউ, তাহলে এর ক্ষেত্রে যদি প্রতিসরাঙ্ক বলি μ0 লেস দ্যান μe। যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম, ভালো করে মনে রাখবে, যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম। তার মানে ভালো করে ধনাত্মক রশ্মির ক্ষেত্রে, ধনাত্মক ক্লাসের ক্ষেত্রে কী হবে, ধনাত্মক ক্লাসের মধ্যে অর্ডিনারি বা সাধারণ রশ্মির বেগ এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ রশ্মির বেগের থেকে ই রশ্মির থেকে বেশি হবে। তার মানে
মিউ জিরো লেস দ্যান মিউ ই, তাহলে মিউ জিরো লেস দ্যান মিউ ই বা ভি জিরো গ্রেটার দ্যান ভিই হলে সেই ক্লাসটাকে বলা কি ধনাত্মক ক্লাস। তাহলে তার অপোজিটটা কী হবে ঋণাত্মক ক্লাস, ঋণাত্মক ক্লাসে কী হবে ভিই লেস দ্যান ভি জিরো। তার মানে হচ্ছে কি বলতে পারি কি মিউ জিরো গ্রেটার দ্যান মিউ ই। তাহলে যে সমস্ত ক্লাসে মানে ইর এর বেগ বেশি ওর এর তুলনায় বা ইর এর প্রতিসরাঙ্ক কম ওর এর তুলনায়, তাহলে সেখানে বলা আছে সেই ক্লাসটা বলে কি ঋণাত্মক ক্লাস। তো এর উদাহরণগুলো বইয়ে দেওয়া আছে খুব ইজিলিভাবে, সেইগুলো দেখে নেবে, খুবই সহজ আছে। ওকে, তাহলে আমরা মেন কনসেপ্ট কীভাবে বুঝলাম যে এখানে দ্বীপ প্রতিসরণ কনসেপ্টটা কীভাবে ঘটে সেইটা ভালো করে বুঝে নিলে তাহলে খুবই ইজি লাগবে। নেক্সট আর লাস্ট একটা টপিক যেটা বাকি সেটা পোলারয়েড। এটা খুব ইজি আছে এবং এর ব্যবহারও পরীক্ষায় মাঝে মাঝে দেয়। পোলারয়েড জিনিসটা কী সেটা দেখে না তোমাদের আলোচনা করব, লাস্ট বলে দেয় এটাই লাস্ট টপিক পোলারয়েড। ওকে, পোলারয়েড হলো যার মধ্য দিয়ে অসমবর্তিত আলো পাস করলে সমবর্তিত আলোতে রূপান্তরিত হয়ে যায়। পোলারয়েড কীভাবে তৈরি হয় দেখে নাও। পোলারয়েড হলো নাইট্রোসেলুলোজ। ওকে, নাইট্রোসেলুলোজের পাতলা ফিল্ম, পাতলা পর্দা। ওকে, নাইট্রোসেলুলোজের পাতলা ফিল্মের উপরে হেরাপ্যাথাইট টুকরোগুলো ছোট ছোট টুকরোগুলো বসিয়ে দিয়ে এটা পোলারয়েড তৈরি করা। তার পোলারয়েড কী দিয়ে নির্মিত হয় ভালো করে বুঝুন, এটা কোশ্চেনে দিতে পারে। পোলারয়েড থেকে নাইট্রোসেলুলোজ ফিল্মের উপরে ছোট ছোট হেরাপ্যাথাইটের টুকরোগুলো বসিয়ে দিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে পোলারয়েড বলা হয়। পোলারয়েড কী হয় দেখে না, পোলারয়েড আমরা জানি কি দ্বিপ্রতিসরণ, যে দুই প্রসারণ ঘটছে দুটো রশ্মি হয়, একটা হচ্ছে কি ও রশ্মি আর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি ই রশ্মি, তাই না, ই রশ্মি। তাহলে এই পোলারয়েডের মধ্য দিয়ে যখন তাহলে এই পোলারয়েডের মধ্য দিয়ে যখন এই রশ্মি দুটো যাবে, ই রশ্মি এবং ও রশ্মি যখন যাবে, এই পোলারয়েড কী করে ধরলাম, এই পোলারয়েড করবে কি ও রশ্মিকে সম্পূর্ণভাবে শোষণ করে নেবে, অ্যাবজর্ব করে নেবে এবং এর মধ্যে দিয়ে শুধু ই রশ্মিটা পাস হবে, যে রশ্মিটা পাস হবে সেটা হচ্ছে ই রশ্মি। তাহলে কী করছে দেখে নাও, তাহলে পোলারয়েডের কাজ কি আলোর অসমবর্তিত আলোকে সমবর্তিত করা। সেখানে শুধু এইটা নয়, সেখানে করে কি যে দ্বীপ প্রতিসরিত যে রশ্মি, আলোর যে দ্বীপ প্রতিসরণ ঘটে সেই দ্বীপ প্রতিসরিত রশ্মিকে কী করে মানে পোলারয়েড নিজে আলোকে দুটো ভাগে বিভক্ত করতে হয়, একটা হচ্ছে ই রে, একটা ও রশ্মি। এর মধ্যে যে ও রশ্মিটা আছে সেটাকে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নিয়ে ই রশ্মিটাকে পাস করে। তাহলে এই রকম এই যে আলোর যেই যন্ত্র বা যে ডিভাইসটা বা যেটা বললাম যে সেলুলোজ এবং হেরাপ্যাথাইট তৈরি তাকেই বলা হয় পোলারয়েড। এবং এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় দামি দামি সানগ্লাস আছে বা গাড়ির কাঁচ আছে বিভিন্ন জায়গায়, বা ঘরে যে জানালার কাছে আলোগুলো যাতে ইন্টেন্সিটি কমে যায় এইরকম সমস্ত জায়গায় কিন্তু পোলারয়েড ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে আলোর তীব্রতা কমিয়ে সমবর্তী আলোর রশ্মি পাস করানো হয় সেই সমস্ত জায়গায় পোলারয়েড ব্যবহার করা হয়। তোমাদের বই এক্সাম্পল দেওয়া আছে কোথায় কোথায় ব্যবহার করা সেটা লেখা আছে, ভালো করে দেখে নাও। তাহলে পোলারয়েড কি, পোলারয়েড হচ্ছে এমন একটা যন্ত্র, এর আগে সবই সমবর্তন কীভাবে ঘটে সমস্ত আলোচনা করেছিল, কিন্তু কোনো যন্ত্র বা কোনো ডিভাইসের নাম বলিনি। এখানে প্রথম বললাম কি সেটা একটা নাম বললো কি পোলারয়েড। পোলারয়েড কী দিয়ে তৈরি, সেটা নাইট্রোসেলুলোজের একটা পাতলা ফিল্মের উপরে যে হেরাপ্যাথাইটের টুকরোগুলো ছোটো ছোটো টুকরোগুলো বসে কেলাস আকার যে তৈরি করা হয় সেটাকে পোলারয়েড বলা হয়। এর মধ্যে দিয়ে আলো যখন প্রতিসরণ ঘটে দ্বিপ্রতিসরণ ঘটে, অর্থাৎ দুরকমভাবে, যে রাসমাস বার্থোলিনি যেটা বলেছিলেন ওইভাবে, তার মধ্যে ও রশ্মি এবং ই রশ্মি দুটি উৎপন্ন হয়। তার মধ্যে থেকে ও রশ্মিটাকে পোলারয়েড পুরো অ্যাবজর্ব করে নেয় এবং ই রশ্মিটাকে পাস করে, তারপর তার আলোর তীব্রতাটা অনেকটা কমে যায়। তাহলে এইটাই হচ্ছে কাজ পোলারয়েড, এবং যে রশ্মিটা বাইরে নির্গত হচ্ছে সেটা অবশ্যই সমবর্তিত আলো রশ্মি হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তা দেখো না আজকে টোটাল যে বাকি অংশটা ছিল সব প্রত্যেকটা বিষয়টি আলোচনা করলাম, কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।